মুহূর্তে যেটা উদ্বেগের একটা জন্ম দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই অশান্তির খবর আসতে শুরু করেছে এবং আমরা এর আগে আপনাদের আরামবাগের ঘটনা দেখিয়েছি, এবার আসানসোল থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। আমি পিউ এর কাছে চলে যাবো আরো বিস্তারিত জানতে। পিউ, অত্যন্ত উদ্বেগ এবং আতঙ্কের জায়গা তৈরি হচ্ছে। সবে এখনো পর্যন্ত ডিক্লেয়ার্ড নয় সবকিছু, একটা পরিষ্কার ট্রেন্ড সামনে এসে গিয়েছে। তৃণমূল কংগ্রেস 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, তারপরেই বিভিন্ন বিরোধী পক্ষের পার্টি অফিসে আগুন ভাঙিয়ে দেওয়া, ভাঙচুর করা ইত্যাদি ঘটনা ঘটছে। আসানসোলের খবর শুরুতেই আমি দেব। আসানসোলের শ্রীপল্লীতে সিপিএম এর পার্টি অফিসে আগুন। সিপিএম এর পার্টি অফিসে আগুন শুধু নয়, সেখানে ব্যাপক ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। এই ছবি দেখতে পাচ্ছেন আসানসোলের শ্রীপল্লীর সিপিআইএম এর পার্টি অফিস। সিপিআইএম এর অত্যন্ত শোচনীয় ফলাফল হয়েছে, গোটা ফ্রন্টের অত্যন্ত শোচনীয় ফলাফল হয়েছে। কিন্তু তার পরে পরে যে ধরনের ঘটনা ঘটছে, সেই যে আশঙ্কার জায়গাটা নতুন করে জন্ম নিচ্ছে, সেটা অত্যন্ত অশনির সংকেত বাংলার জন্য। বাসুদেব চ্যাটার্জি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। বাসুদেব, এখন কি অবস্থা? দেখো, ইতিমধ্যেই দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে দিয়েছে। আগুনটা নিভে গেছে, কারণ আশেপাশে অনেক বাড়িঘর ছিল, তারাও একটু আতঙ্কগ্রস্ত হয়ে গেছিল। এবং সিপিএম পার্টি অফিসে যেভাবে আগুন লাগানো হয়েছে, পুরো জিনিসপত্র ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঠিক পাশে যে আসানসোল সিটি বাস স্ট্যান্ড দ্বিতীয় রোডের উপরে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই বাস স্ট্যান্ডের ভেতরে সিআইটিউর যে পার্টি অফিস ছিল, যবে থেকে বাস স্ট্যান্ড তৈরি হয়েছে তখন সিআইটিউ এবং আইএনটিইউসি দুজনেরই পার্টি অফিস করা হয়েছিল পক্ষ থেকে। এবং সেই সিআইটিউ পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর করা হয়েছে এবং যে ঝান্ডা, দলীয় পতাকা যে লাগানো ছিল সিআইটিউ, সেটা তুলে ফেলে দিয়ে সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে পুলিশ প্রশাসন সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে এরকম না ঘটে এবং অশান্ত পরিবেশ না করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের পক্ষ থেকেও করা হয়েছে। এবং আমরা এইমাত্র জয়ী প্রার্থী মলয় ঘটকের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, যে মলয় ঘটকের বক্তব্য যে শ্রীপল্লীতে যে আগুন লাগানো হয়েছে, বলা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, এটা বাজে কথা। কারণ তৃণমূলের সমস্ত কর্মী কাউন্টিং এর ব্যস্ত ছিল, এরকম কোনো ঘটনার সঙ্গে তারা যুক্ত নয়। এবং 5 বছর যখন সিপিএম এর বা অন্য কোনো দলের কোনো সমর্থকের বিরুদ্ধে কোনো ইয়ে করা হয়নি, মারধর করা হয়নি বা কোনো রকম কিছু ইয়ে করা হয়নি, তো পরের 5 বছরও কিছু হবে না, শান্তি বজায় রাখা হবে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে। বাসুদেব, তুমি নজর রাখো, এখন খানিকটা হলে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। কিন্তু সব থেকে আশঙ্কার জায়গা, যেভাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই চেনা রাজনীতির ছকটাই আমরা দেখলাম, যে সেই চেনা ছকে অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সত্যি দুর্বল বিরোধী হলে কি এই ধরনের আক্রমণ খুব প্রত্যাশিত? এই প্রশ্নটা অবশ্যই উঠছে আজ মৌপিয়া। পিউ, ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন, তিনি ইতিমধ্যেই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। আমরা আপনাদের শোনাবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইটা আমি মনে করি আমাদের দায়বদ্ধতা বেড়ে গেল। গণতন্ত্রে কেউ হারবে, কেউ জিতবে, রাজনীতিতে কেউ থাকবে, কেউ চলে যাবে। আমি সবাইকে আবেদন করব শান্তি রক্ষা করার জন্য। আমি অনুরোধ করব শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, শান্তি রক্ষা করবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি রক্ষার আবেদন জানাচ্ছেন, কিন্তু ঝাড়গ্রাম থেকে আমাদের কাছে যে খবর এসেছে, সিপিআইএম পার্টি অফিস ভাঙচুরের খবর এসে পৌঁছেছে। আমি আবারও পিউ এর কাছে চলে যাব বিস্তারিত জানতে। একটু আগে আসানসোল দেখালাম, ঠিক একই রকম খবর ঝাড়গ্রাম থেকেও এসেছে। ঝাড়গ্রামে সিপিআইএম এর পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। ঝাড়গ্রামের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সৌরভ চৌধুরী আমাদের ওখানকার প্রতিনিধি আরো জানাবে। সৌরভ, ঠিক কি হয়েছে ঘটনাটা? দেখো, একের পর এক রেজাল্ট যখন বেরোচ্ছিল, যেই জায়গায় ঠিক কাউন্টিংটা হচ্ছিল তার পাশেই একটা সিপিএম এর পার্টি অফিস ছিল। সেখানে যে সমস্ত তৃণমূল কর্মীরা ছিলেন, তৃণমূল সমর্থকরা ছিলেন, তারা প্রথমে সেই পার্টি অফিসে ভাঙচুর চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই যদিও পুলিশ হস্তক্ষেপ করেছে, তারপরে যখন মিছিল করে, এমনিতে মিছিল 7 দিন বন্ধ করা আছে, কিন্তু যেহেতু জয়ী হয়ে প্রার্থীরা সবাই বেরিয়ে আসছিলেন, সেই তাদেরকে নিয়েই একটু কিছুটা এগিয়ে যেতে থাকে সেই উৎসাহী যে সমস্ত তৃণমূল কর্মীরা আছে। রাস্তায় বেশ কয়েকটি পার্টি অফিস পড়ে, তাদের এই রাস্তায় সেই কয়েকটা পার্টি অফিসে ভাঙচুরের চেষ্টা চালানো হয়, কিছু ভাঙচুরও করা হয়। যদিও এই মুহূর্তে ঝাড়গ্রামের এসপি, অ্যাডিশনাল এসপি, তারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে সমস্ত ঘটনাস্থলে পৌঁছেছেন। আলাদা করে বাইক বাহিনী নিয়ে তারা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। কিছু দুষ্কৃতী, তাদের বক্তব্য, কিছু দুষ্কৃতী মূলত এই কাজটা করছে, যে বা যারাই করুক শক্ত হাতে এই এটা দমন করার তারা নির্দেশ দিয়েছেন। এবং এই মুহূর্তে অভিযোগ রয়েছে সৌরভ কোনো দলের বিরুদ্ধে?
সিপিএম এর লোকজন যারা আছেন তারা অবশ্যই তৃণমূল কর্মীর বিরুদ্ধেই, তৃণমূল যে সমস্ত কর্মী সংস্থা আছে তাদের বিরুদ্ধেই অভিযোগ জানাচ্ছেন। জোনাল পার্টি অফিসেও হামলা চালানো হয়েছে, সেখানে সিপিএম এর দলীয় পতাকা ভেঙে ফেলে দেওয়া বুঝতে পারছি সৌরভ, তুমি নজর রাখো বিষয়টার দিকে। ঝাড়গ্রামে পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। আসানসোলের শ্রীপল্লীর খবর আপনাদের দেখেছিলাম, সিপিএম এর পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আসানসোলেরই সিটুর যে পার্টি অফিস রয়েছে সেখানেও ব্যাপক ভাঙচুর হয়েছে। সেই ভাঙচুরের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বাসুদেব ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছে একেবারে ঘটনাস্থলে। বাসুদেব, ভয়ঙ্কর এই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বলছেন শান্তি বজায় থাক, কিন্তু তারপর এই ধরনের ছবি আমাদের দেখতে হচ্ছে। দেখো, এখানে যে মন্ত্রী মলয় ঘটক, যিনি এলাকার সাধারণত বর্ধমান জেলার তৃণমূলের নেতা বলে জানা যায়, তিনিও কিন্তু বলছেন যে এরকম কোনো ঘটনা নাকি তার কোনো সমর্থক বা করেনি, বা যদি কেউ করে থাকে, ভুল করেও যদি কেউ করে থাকে যেন ভুলেও না করে, কারণ তারা 5 বছর যেভাবে শান্তি গোটা রাজ্যে ছিল, আসানসোলেও শান্তি ছিল, এবং আসানসোলে বিগত যে 5 বছর, যে আগামী 5 বছরে কিন্তু শান্তি থাকবে, এরকম ঘটনা তারা ঘটায়নি, কারণ তারা কাউন্টিং এ ব্যস্ত ছিল, তার মানতে রাজি নয়। এবং বাস স্ট্যান্ডে যে ভাঙচুর হয়েছে, ব্যাপক ভাঙচুর হয়েছে, এবং দেখা যাচ্ছে সিআইটির অফিস যে ভাঙচুর করছে, তিনি হচ্ছেন তৃণমূলের যে ওয়ার্কার্স ইউনিয়ন আছে, ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন, তার নেতৃত্বেই হচ্ছে রাজু আলের নেতৃত্বে, এবং সে বক্তব্যও দিচ্ছে যে তারা ভাঙচুর করেছে এরকম বলা হচ্ছে। এরপরে তিনি কিন্তু অস্বীকার করছেন যে না, ওই অফিসটা যে ভাঙচুর হয়েছে সেটা তিনি জানেন না। এইভাবে কিন্তু একের পর এক কিন্তু সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সিপিএম এর যে কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গাতে আছে তাদেরকেও মারধর করা হচ্ছে, কিন্তু কোনো কথাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বীকার করা হচ্ছে না। তবে ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বিভিন্ন অফিসার বিভিন্ন এলাকাতে সব পৌঁছে গেছেন, এবং যাতে এরকম ঘটনা আর না হয় সেই জন্য তারা বিভিন্ন জায়গাতে ক্যাম্প গঠন করেছেন এবং বিভিন্ন রুটে তারা মার্চ করছেন বলে জানা গেছে। বাসুদেব, আপাতত ধন্যবাদ। বারবার তো ফিরে যেতেই হবে তোমার কাছে আপডেট নেওয়ার জন্য। এই ছবিটা অত্যন্ত উদ্বেগের। যখন প্রথম আজ মৌপিয়া আরামবাগের মলয়পুরের ঘটনা আমাদের সামনে আসে, রেজাল্ট বেরোনোর খানিকটা সময় পরে, তখন হয়তো কোথাও মনে হয়েছিল যে এটা খুব বিপদের সংকেত হলেও হয়তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এটা প্রবণতায় পরিণত হচ্ছে, একটার পর একটা ঘটনার সামনে আসছে সেভাবে। একেবারে পিউ, এবং এটা অত্যন্ত বিপজ্জনক একটা প্রবণতা হিসেবে দেখা দিচ্ছে। এবং এখানে দাঁড়িয়ে প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা শহরে বসে শান্তির আবেদন জানাচ্ছেন, মলয় ঘটক তিনি বলছেন যে যাতে কেউ শান্তির পথ থেকে চ্যুত না হন। কিন্তু আমার এখানেই সুজাতদার কাছে প্রশ্ন, সুজাতদা, কিন্তু যখন চরম ঢাকের বক্তব্য থাকে, যখন থাকে যে এবার আর রবীন্দ্রসঙ্গীত বাজবে না, এবার অন্য কিছু বাজবে তৃণমূল কংগ্রেসের নেতাদের তরফ থেকে, তখন কি এই জমিটা তৈরি হয়ে যায় না? একেবারে। এবং আমরা তখন থেকেই বলেছিলাম তৃণমূল ক্ষমতায় এসছে, নিয়ে কোনো সন্দেহ নেই বিপুলভাবে। কিন্তু ভোটের আগে, ভোটের পরে, ভোটের সময় সন্ত্রাসের আমরা যারা অনেকেই স্টুডিওতে আমরা ধারাবাহিকভাবে বিরোধিতা করেছি। এই ঘটনাকে চূড়ান্ত নিন্দা করা উচিত, এবং শুধু এটা আবেদন নয়, তার নিজের দলের প্রতি নির্দেশ দেওয়া উচিত যে কোনো বাহিনী, তার যা বাহিনী আছে, কর্মী বাহিনী, তারা এই কাজটি যদি করে তাহলে উনি তখন মুখ্যমন্ত্রী হিসাবে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেবেন। এই নির্দেশ দিচ্ছেন, একটা জেহানের আবেদন করছেন। আগের বার বলেছিলেন বদলা নয়, বদল চাই। এবারে উনি বলেছিলেন কিন্তু জবাবদিহি করতে হবে, টোনটা আমার ভালো ঠেকছে না। একটা আবেদনের মধ্যে শান্তির বার্তা থাকলেও তলায় তলায় আছে কিছু। আমি ঠিক এখানে বিমল শঙ্কর বাবুর কাছে এইটা আমি নিন্দা করছি। এই 2011 অত দীর্ঘ দিনের একটা সরকার, সেই সরকারের চলে যাচ্ছে, এটা পালাবদল, তীব্র ক্ষোভ একটা বড় অংশের মানুষের, কিন্তু তারপরেও আমরা খুব বড় ধরনের অনভিপ্রেত ঘটনা দেখিনি, কিছু দেখেছি বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে, এবং তার কৃতিত্বও মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই দিয়েছেন। কিন্তু এবার যেটা দেখছি, এবারে ইলেকশনটা অনেক বেশি চার্জ অ্যাটমসফিয়ারে হয়েছিল, কিন্তু তারপরেও সেখানে দাঁড়িয়ে নিজের দলের রোলটা আরো দৃঢ় হতে হয়। বলতে দিন আমাকে, এখন স্টুডিও থেকে বা বাইরে থেকে একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি অবিলম্বে এগুলো বন্ধ করা হোক, পলিটিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নিয়ে। পলিটিক্যালি বন্ধ করতে গেলে
শাসক দলকেই বেশি দায়িত্ব নিতে হবে, কারণ শাসক দলের অনেক বেশিভাবে জিতেছে। কারণ এই বেশি জেতাটার একটা বিপদ আছে। বিপদটা হচ্ছে 2006 সালে সিপিএম জেতার পরেই ওই মাসল ফুলিয়ে বলা হয়েছিল না, আমরা 234 ওরা 30, কেন শুনবো ওদের কথা। মানুষ ভালোভাবে নেয়নি। আজকেও যে সিপিএমকে ভালোভাবে নেয়নি তার একটা বড় কারণ সেই ঔদ্ধত্য। তাই ঔদ্ধত্য ভয়ঙ্কর জিনিস। শাসক দলকে মনে রাখতে হবে যে ঔদ্ধত্য যেন গ্রাস না করে। ঔদ্ধত্য গ্রাস করলে কিন্তু সেই সিপিএমের হাল হয়ে যাবে। তাই আমি বলবো যে যারা জিতেছেন তাদের দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে। নিজেদের যারা কর্মী সমর্থক তাদের আনন্দ করতে দিন, তারা আনন্দ করুক, তারা নাচুক, গান গাক, তারা রং মাখুক, কোথাও কোনো বাধা নেই। কিন্তু বিরোধীদের জায়গাটাকে রেখে দিতে হবে, কারণ গণতন্ত্র শুধুমাত্র মেজরিটির জন্য নয়। মেজরিটি রুল ডেফিনেটলি, হ্যাঁ, কিন্তু মেজরিটারিয়ানিজমটা খারাপ, মেজরিটি ভালো। আমি একটাই কথা বলছি, আমাদের এখানে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে সরকার হয়তো কোনো সরকারই কিন্তু 50%-এর বেশি ভোট পেয়ে সরকার করে না। খুব খুব কম সরকার 50%-এর বেশি ভোট পেয়ে রাজ্যে বা কেন্দ্রে সরকার করেছে। সেইখানে বিরোধীকে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে লার্নেড অপোজিশন বলা হয়। আমার যদি হিন্দু ন্যাশনালিজমে বিশ্বাস করার অধিকার থাকে, আমার পাশে বসে বন্ধুটির ইন্টারন্যাশনালিজমে বিশ্বাস করার অধিকার আছে, আমার সামনে বসা কোনো ভদ্রজনের গান্ধীজমে বিশ্বাস করার অধিকার আছে, সেটা মেনেই কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি। এইটাকে যদি অস্বীকার করে আমি আমার কথা আমি আমারটা শেষ করি। না, দেখুন, দীর্ঘ 60 বছর আমাদের কথাই বলতে দেওয়া হয়নি। টলারেন্ট তো আমরা সবচেয়ে বেশি। ডাকাও হয়নি, কথাও বলতে দেওয়া হয়নি, লেখাও বেরোতে দেওয়া হয়নি। ফুড হ্যাবিট থেকে শুরু করে কি পড়া হবে তাহলে শুনি, তাহলে আমি শুনি। এই প্রশ্নটা ডিমান্ড এটা করে টলারেন্ট 60 বছর ধরেই আমরা টলারেন্ট ছিলাম। আমি ব্যক্তিগতভাবেও টলারেন্সে বিশ্বাস করি। এই যে ঘটনাগুলো ঘটছে, না না না, তাহলে শুরুতে আপনি বলুন, আমি বলবো। গডসে বিজেপির কেউ ছিল না, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও কেউ ছিল না, তাই দায় আমাদের নয়, কোর্ট সেটা বলেছে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, যদিও সেই গডসের এখন মূর্তি তৈরি হয়, যদি সেই প্রসঙ্গে আমি বললেই আমি কনসেন্ট্রেট করছি না প্লিজ। আমি বললেই যদি আজকের ঘটনা নিয়ে আলোচনা, খবর কিছু জায়গা থেকে এটাই আসছে, বলছি, তার উপর কনসেন্ট্রেট করি আমরা। পোল ভায়োলেন্সকে আমরা নিন্দা করছি, দর্দহীন ভাষায় নিন্দা করছি, কোনো আক্রমণকেই নিন্দা করছি, সে যারই ওপর হোক। পার্লামেন্টারি ডেমোক্রেসিটা তো আক্রমণ করার জন্য না, তাকে সরিয়ে দেওয়ার জন্য না। এটা তাত্ত্বিক বিতর্ক হতে পারে। আমি আমার বক্তব্যটা তাত্ত্বিকভাবে রাখবো, তিনি তার বক্তব্যটা, কিন্তু এইরকম ভাবে যে মারপিট, এটাকে কোনো যেই করুক না কেন, তৃণমূলের লোক যেই করুক না কেন, এটাও অন্যায় করে, সবই অন্যায়, সবটাই অনুচিত, এটা অনুচিত। রেজাল্টটাকে গ্রেসিয়াসলি যেই করুক না কেন, কোনো মারপিট আপনার অনুচিত, সেটা তো। আমি আসবো প্লিজ, আমি একটু ওম প্রকাশ বাবুর কাছে আসি। ওম প্রকাশ বাবু, আমরা দেখলাম যে সত্যি সত্যি গত 1.5 মাসে এমন অনেক ফ্রেম আমরা দেখেছি, যে ফ্রেমগুলো 6 মাস আগেও আমরা কেউ ভাবতে পারিনি পশ্চিমবঙ্গে, যে একই মালার মধ্যে রাহুল গান্ধী, বুদ্ধদেব ভট্টাচার্য, এটা আমরা ভাবতে পারিনি। আপনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একই মিছিলে পা মেলাচ্ছেন, এটা আমরা ভাবতে পারিনি। আজকে যখন দাঁড়িয়ে জয়রাম রমেশ তিনি বলছেন যে এটা ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং পশ্চিমবঙ্গের রেজাল্টটা, তিনি বলছেন কেরল নিয়ে, আসাম নিয়ে তিনি সারপ্রাইজড নন, কিন্তু এটা নিয়ে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড তিনি। না, ঠিকই তো, আমি শুনলাম তো জয়রাম রমেশ কি বলেছেন, দুদিন আগেও তার সঙ্গে কথা হয়েছে। আমরা তো সবাই ডিসঅ্যাপয়েন্টেড। আমরা জাতীয় কংগ্রেস এর আমাদের নেতা কর্মী সমর্থক আমরা ডিসঅ্যাপয়েন্টেড রেজাল্ট নিয়ে। একটু সাপ্লিমেন্ট করি ওম প্রকাশ বাবু, এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রদেশ কংগ্রেসের এই যাবত আমরা দেখেছি যে প্রদেশ কংগ্রেস বারবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়ার বিরোধিতা করেছে, কিন্তু কংগ্রেস হাইকমান্ড তাদের মধ্যস্থতায় জোট হয়েছে। অতীতে 2001-এ হয়েছে, 2011-এ হয়েছে, কিন্তু এখানে আমরা দেখেছিলাম রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেসের যে অবজারভেশন সেটাকে গুরুত্ব দিয়েছিলেন। আপনি প্রথম ডকুমেন্টেড একটা জিনিস তুলে দিয়েছিলেন 10 জনপথে, তারপর এই রেজাল্ট। একদম ঠিক, একদম ঠিক। এবং রেজাল্টটা আমাদের খারাপ হয়েছে, কিন্তু রাজনীতিতে সেটা অস্বাভাবিকতা কিছু নেই। এখানে তৃণমূল কংগ্রেস একটা ডিসাইসিভ ম্যান্ডেট পেয়েছে। রাজনৈতিক আমরা লড়াই করেছি, আমরা অপোজিশন পলিটিক্যাল পার্টি, আমরা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করেছি, কোঅপারেশনের উপর ভিত্তি করে আমরা এগিয়েছি। এবং আমরা যেই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে আর কি নির্বাচনে অবতীর্ণ হয়েছি, সেই বিষয়গুলি তার কন্টিনিউড রেলেভেন্স রয়েছে। এটা আপনি বলতে পারেন যে এটা স্টাম্প অফ অ্যাপ্রুভাল হয়নি মেজরিটি অফ দ্য পিপল, 45
35% ভোট ওরা সেই পেয়েছে, জায়গায় আমরা দাঁড়িয়ে প্রায় আজকে- 40% ভোট সেই জায়গায় পেয়েছি। দাঁড়িয়ে আজকে 19শে মে যখন 3:15 বিকেল 3:15 বাজছে, সেই সময় আমরা দেখছি যে মোহাম্মদ সেলিম তিনি বলছেন যে ভোট ট্রান্সফার হয়নি, কংগ্রেসের ভোটটা বামেদের দিকে ট্রান্সফার না, হয়। সেটা আসবো, শুনেছি। please। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে সিপিএম এর গা জোয়ারি, যে কারণে মুর্শিদাবাদে 10টা আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।